আসসালামু আলাইকুম। সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই পর্বে আমরা কথা বলবো তোমাদের তৃতীয় অধ্যায়ের আরও একটি পর্ব নিয়ে। তো এই পর্বের মুখ্য বিষয় থাকবে ইলেকট্রনের কৌণিক ভরবেগ ও পরমাণু মডেল। তাহলে চলো আমরা শুরু করি। তো দেখো, পরমাণু মডেল এবং ইলেকট্রনের কৌণিক ভরবেগ রিলেটেড যেই প্রশ্নগুলো আমাদের বিভিন্ন বোর্ডে এসেছে, বিভিন্ন সালে এসেছে, তো আমরা সেই প্রশ্নগুলোকে এখন সমাধান করব এবং উত্তর জানার চেষ্টা করব। তো ফার্স্ট প্রশ্ন, রাদারফোর্ড পরমাণু মডেল আবিষ্কার হয় কত সালে? তো রাদারফোর্ড পরমাণু মডেল আবিষ্কার হয় 1911 সালে। সর্বপ্রথম রাদারফোর্ড তারা পরমাণু মডেল প্রস্তাবনা করেন বা পরমাণু মডেলটির প্রস্তাব দেন। আচ্ছা, বোর পরমাণু মডেল কত সালে দেওয়া হয়েছিল? রাদারফোর্ডের পরমাণু মডেলের 2 বছর বাদে, দ্যাট মিনস 1913 সালে বিজ্ঞানী বোর তার পরমাণু মডেলের প্রস্তাব দেন বা তার পরমাণু মডেলটি উপস্থাপন করেন। আচ্ছা, এরপরে দেখো নেক্সটে কি বলতেছে, যে পরমাণু মডেল সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন কে? সর্বপ্রথম পরমাণু মডেল সম্পর্কে কনসেপ্ট কে দিয়েছেন? বিজ্ঞানী রাদারফোর্ড। কারণ আমরা তো জানি যে বোর হচ্ছে পরে দেয়, রাদারফোর্ড তার আগে দেয় পরমাণু মডেল সম্পর্কে। চার্জযুক্ত কণার বৃত্তাকার পথে আবর্তন ও ক্রমাগত শক্তি বিকিরণের ধারণা প্রবর্তন করেন কে? এটা হচ্ছে বিজ্ঞানী ম্যাক্সওয়েল। অর্থাৎ বিজ্ঞানী ম্যাক্সওয়েল বলতেছিল এরকম যে একটা চার্জযুক্ত কণা যদি এরকম ঘুরতে থাকে, সে ঘুরতে 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 একটা সময় কোথায় পতিত হবে? নিউক্লিয়াসে পতিত হবে। কেননা চার্জযুক্ত কণার যখন ঘুরবে তখন তো অবশ্যই তার শক্তি দরকার হবে। তো সে যত ঘুরবে তত তার শক্তি হারাবে, শক্তি কমবে। তো একটা সময় ঘুরতে ঘুরতে শক্তি কমতে কমতে একটা সময় সে কোথায় পতিত হবে? সে একটা সময় নিউক্লিয়াসের মধ্যে পতিত হবে। সো এটা বিজ্ঞানী ম্যাক্সওয়েল দেন এই তত্ত্বটি। আচ্ছা, নেক্সট প্রশ্নকে দেখো, যে বোর মডেল অনুসারে mvr = nh/2 পাই। এখানে এন দ্বারা নিচের কোনটি বোঝায়? এন দ্বারা মূলত বোঝানো হয় কক্ষপথ। ঠিক আছে, কক্ষপথ। তো প্রধান কোয়ান্টাম সংখ্যা, অথবা যদি আমাদের অপশনে অরবিট থাকতো, অরবিট যদি থাকতো তাহলে আমরা সেই অরবিট নিতে পারতাম, অথবা আমরা নিতে পারতাম কি প্রধান কোয়ান্টাম সংখ্যা, আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা নিতে পারতাম। আচ্ছা, এবারে আসো নেক্সট যে পয়েন্টটা, যে বোর পরমাণু মডেল মতে মডেল অনুসারে শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ হলো, অর্থাৎ শক্তি শোষণ বা যে বিকিরণ ঘটবে সেটা কি? তাহলে দেখো, আমরা সূত্রটা তোমাদেরকে লিখিয়ে দেখাচ্ছি। আমরা জানি যে ডেল ই সমান এইচ নিউ, আবার নিউ সমান কি লেখা যায়? সি বাই ল্যামডা। তাহলে ফাইনালি কি দাঁড়াচ্ছে, যে শক্তি শোষিত শক্তি বা বিকিরিত শক্তি পরিমাণ এইচ সি বাই ল্যামডা। তাহলে এখানে সঠিক অ্যান্সার ক নাম্বার। 93 এর সঠিক অ্যান্সারটি কত হবে? ক নাম্বার। আচ্ছা, নেক্সট কি বলতেছে দেখো, যে পারমাণবিক বর্ণালীর সর্বপ্রথম ধারণা পাওয়া যায় কোন বিজ্ঞানীর মডেল থেকে? বিজ্ঞানী বোর সর্বপ্রথম পারমাণবিক বর্ণালীর সম্পর্কে কনসেপ্ট তৈরি করেন, যে ইলেকট্রন যদি শক্তির বিকিরণ করে নিচে নেমে আসে তাহলে সেই ক্ষেত্রে আমরা পারমাণবিক বর্ণালী দেখতে পাবো। নেক্সট প্রশ্ন, পরমাণুতে শক্তি স্তর সম্পর্কে ধারণা দেন কে? পরমাণুতে শক্তি স্তর সম্পর্কে ধারণা দেন বিজ্ঞানী বোর। বিজ্ঞানী রাদারফোর্ড কিন্তু শক্তি স্তর সম্পর্কে ধারণা দেয় না, সে জাস্ট বলছে যে কতগুলো অনুমোদিত কক্ষপথে ঘুরবে, কিন্তু সেই কক্ষপথগুলো কেমন হবে, কি হবে সে সম্পর্কে বিজ্ঞানী রাদারফোর্ড কোনো ধারণা দেয় না। বাট বিজ্ঞানী বোর বলেছিলেন যে হ্যাঁ, নির্দিষ্ট শক্তি স্তরেই পরমাণু ঘুরবে। তো এটা বিজ্ঞানী বোরের মডেল থেকে জানতে পারা যায়। বোর পরমাণু মডেল অনুসারে কোনটির বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব? হিলিয়াম প্লাস। মনে রাখবা, বোর পরমাণু মডেল সবসময় এক ইলেকট্রন বিশিষ্ট। বোর পরমাণু মডেল সবসময় এক ইলেকট্রন বিশিষ্ট যারা হবে এদেরই বর্ণালী ব্যাখ্যা করতে পারবে। এক ইলেকট্রন, যাদের কাছে একটা ইলেকট্রন আছে। তাহলে হিলিয়াম প্লাস, নর্মালি হিলিয়াম ইলেকট্রন থাকে কয়টা? দুইটা। বাট হিলিয়াম প্লাস ইলেকট্রন হবে কয়টা? একটা। ঠিক আছে, সো এখানে আসলে হিলিয়াম যদিও জানি আমরা ইলেকট্রন ত্যাগ করে না, বাট এটা কিন্তু স্পেশালভাবে আমরা জাস্ট বুঝাচ্ছি যে এখানে যতগুলো অপশন আছে এখানে দেখো তো কারোরই কিন্তু একটা ইলেকট্রন নাই। হিলিয়ামের দুইটা, লিথিয়ামের দুইটা, লিথিয়াম প্লাসের কয়টা? দুইটা, লিথিয়ামের তিনটা, হিলিয়াম প্লাসের একটা। সো যেহেতু এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এখানে হিলিয়ামটাকে আমরা হিলিয়াম প্লাসটাকে আমরা এখানে অ্যান্সার হিসেবে নিতে পারতেছি। আচ্ছা, এরপরে বলতেছে যে বোর মডেল অনুসারে কোনটির পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়? সো হাইড্রোজেন। আমরা বলেছিলাম একটু আগে যে হাইড্রোজেন বা এক ইলেকট্রন বিশিষ্ট যারা আছে আমরা এদের বর্ণালী ব্যাখ্যা করতে পারি। নেক্সট কি বলতেছে দেখো, ইলেকট্রনের ঘূর্ণনের ফলে পরমাণু স্থায়ী হবে না। ইলেকট্রনের ঘূর্ণনের ফলে পরমাণু স্থায়ী হবে না, অর্থাৎ ইলেকট্রন ঘুরলে শক্তি হারাবে, ফলে পরমাণু স্থায়ী হবে না। এই তত্ত্বটি কে প্রদান করেন? বিজ্ঞানী ম্যাক্সওয়েল। যে কথাটা বলছিলাম যে বিজ্ঞানী ম্যাক্সওয়েল দেখিয়েছিলেন এইটা, যে ইলেকট্রন যদি ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে একটা সময় সে কোথায় পড়বে? নিউক্লিয়াসের মধ্যে পড়বে। এখন ইলেকট্রন যদি নিউক্লিয়াসের মধ্যে পড়ে, পরমাণুর যে মূল তত্ত্ব যে প্রোটন এবং নিউট্রন থাকবে নিউক্লিয়াসে, আর ইলেকট্রন থাকবে কক্ষপথের বাহিরে, অর্থাৎ নিউক্লিয়াসের বাহিরে কক্ষপথে আর কি। তাহলে এই যে তত্ত্বটা, এটা হবে না। এই তত্ত্বটা আসলে উপস্থাপন করেন কে? বিজ্ঞানী ম্যাক্সওয়েল। আচ্ছা, নিচের কোনটি, খেয়াল করো, নিচের কোনটি প্লাঙ্ক ধ্রুবক? নিচের কোনটি প্লাঙ্ক ধ্রুবকের মান? তাহলে আমরা জানি এটা হচ্ছে এটা 6.626 10⁻⁻34 মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। এটা একটা ফিক্সড ভ্যালু।
এটা দেখো কয়েকবার কিন্তু বেশ বোর্ডে এসেছে মানটা, এটা তাহলে মনে রাখতে হবে। ইভেন এটা তোমরা তোমাদের ক্যালকুলেটর থেকেও বের করে ফেলতে পারবা। আচ্ছা, তো যাচ্ছি আমরা নেক্সট অংশে। দেখো আচ্ছা, নেক্সট অংশে কি বলেছে যে প্লাঙ্ক ধ্রুবকের একক কোনটি। তো আমরা প্লাঙ্ক ধ্রুবকের একক জানি মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। সো খ নাম্বারটা মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। আচ্ছা, প্লাঙ্ক ধ্রুবকের ক্ষেত্রে কোনটি সঠিক? প্লাঙ্ক ধ্রুবকের ক্ষেত্রে খেয়াল করো, প্লাঙ্ক ধ্রুবকের ক্ষেত্রে কোনটি সঠিক? তাহলে আমরা কি বলতে পারবো, একে প্লাঙ্ক সরি হাইড্রোজেন, আমি আগেই বলতেছি, হাইড্রোজেনের ক্ষেত্রে কোনটি সঠিক? এখানে হাইড্রোজেন বলতে কিন্তু হাইড্রোজেন না, এইচ আর কি, এইচ এর ক্ষেত্রে কোনটি সঠিক? এটাকে প্লাঙ্ক ধ্রুবক বলে, এটা সত্য। এর একক কেজি পার সেকেন্ড নট, এটা মিথ্যা, এটার একক হচ্ছে মিটার স্কোয়ার। একটু আগে আমরা দেখেছিলাম মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড, এটা তার একক। আচ্ছা, আর এর মান 6.626 10⁻³ মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। সো দেখো খেয়াল করো, মজার একটা ব্যাপার তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু অলরেডি তারা ইউনিট বলে দিচ্ছে, তাই না? এখানে ইউনিট বলে দিচ্ছে, আবার এইটাই তোমাকে খতে অপশন দিচ্ছে। সো 1 এবং 3 সঠিক, 1 এবং 3 সঠিক। অনেক সময় খেয়াল করবা, অনেক সময় পরীক্ষার হলে তোমাদের একটু চোখ কান খোলা রেখে মানে অ্যান্সারটা করতে হয়। অনেক সময় প্রশ্নেই তোমাকে অ্যান্সার বলে দেয়, প্রশ্নের মধ্যেই কোনোভাবে সামহাও কোনো জায়গায় তুমি অ্যান্সার পেয়ে যাবা। তাহলে এটা নিয়ে কিন্তু আর তোমাকে চিন্তা করতে হবে না যে না এটা কি এটা হবে নাকি কোনটা হবে। আচ্ছা গেল। সো 101। এবার আসে 102 নাম্বার প্রশ্নে কি বলেছে দেখো, mvr = nh/2π সমীকরণে m এর মান কত? সমীকরণে m দ্বারা কি বোঝানো হয়? সমীকরণে m দ্বারা বোঝানো হয় ইলেকট্রনের ভর। সো ইলেকট্রনের ভর কত? 9.11 10⁻28 গ্রাম, আর কেজিতে প্রকাশ করলে 10⁻31 কেজি। সো অপশনটা দেখবা যে গ্রামে আছে নাকি কেজিতে আছে, দেখে তারপরে আমরা ডিসিশন নেব। বাট প্রথম পার্ট 9.11 এটা ফিক্স থাকবে, 9.11 এটা ফিক্স থাকবে। এখানে কিন্তু দেখো 10⁻31 আছে, বাট এটা আছে গ্রামে, কিন্তু গ্রামে তো হবে না, 31 বললে আমাকে সেটা কেজিতে বলতে হবে, আর গ্রামে বললে সেটা -28 হবে। ওকে, গেল এটা। দেন কি বলতেছে দেখো, যে পরমাণুতে ইলেকট্রন, খেয়াল করো, পরমাণুতে ইলেকট্রন কি করে? বৃত্তাকার কক্ষপথে ঘুরে, উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে, কেন্দ্রমুখী বল অনুভব করে। তিনটেই সত্য। আমরা জানি বৃত্তাকার কক্ষপথ হচ্ছে প্রধান যে শক্তি স্তরগুলো, যাদেরকে আমরা অরবিট বলি। উপবৃত্তাকার বলতে হচ্ছে যে অরবিটাল, যে প্রধান সহকারী কোয়ান্টাম সংখ্যা যাদেরকে চিনি। আর কেন্দ্রমুখী বল অনুভব করে, ইয়েস অবশ্যই ঘুরতে ঘুরতে কেন্দ্রমুখী এবং কেন্দ্রবিমুখী দুই রকমের বল তারা অনুভব করবে। তো 103-এ তিনটাই সঠিক। তো 1, 2 এবং 3 হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। নেক্সট প্রশ্ন ফলো করো, কি বলছে যে 104 এবং 5 নং প্রশ্নের অ্যান্সার দাও। এখানে কোশ্চেনটা ছিল সি শক্তি স্তরে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? সি শক্তি স্তর। সো ফলো করি আমরা। এখানে এ শক্তি স্তর মানে কি? n1, বি মানে কত? n2, সি মানে কত? n3। সো কৌণিক ভরবেগের সূত্র কি? mvr = nh/2π, তাই না? 2π, nh/2π। এখন সবার মান কিন্তু আমরা জানি। n এর মান কত? n এর মান 3। আমরা এখান থেকে চিত্র থেকে দেখতে পাচ্ছি যে এই সি শক্তি স্তর মানে n এর ভ্যালু 3। আচ্ছা, এইচ এর মান কত বলো তো? 6.626 10⁻34 এইচ এর মান, আর 2 × 3.1416, এটা হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। তাহলে খেয়াল করো, 3 × 6.626 × 10⁻34 ভাগ 2 × 3.1416। তাহলে আমাদের রেজাল্ট কত আসলো? এখান থেকে রেজাল্ট আসলো আমাদের 3.16 10⁻34, 3.16 10⁻34, একদম খ নাম্বার অ্যান্সার সাথে মিলে যাচ্ছে। 3.16 10⁻34 এবং ফুল প্রসেসটাই বলে দিচ্ছে। দেখো সি শক্তি স্তর মানে দেখো এর ভ্যালু হচ্ছে 1 2 3 ABC এর জন্য ফার্স্ট আমরা এটা হিসাব করলাম, দেন আমরা সূত্র লিখলাম যে mvr = nh/2π। সো n এর মান 3 আর h এর মান তো ফিক্সড 2π মানে 2π, এখান থেকে ভাগ করে যেটা অ্যান্সার হবে। সো আমাদের এই 104 নাম্বার প্রশ্নের খ নাম্বারের সাথে মিলে যাচ্ছে, তাহলে 104 এর সঠিক অ্যান্সার হচ্ছে খ নাম্বার। আচ্ছা, এবারে যাচ্ছে, দেখো কি বলেছে যে উদ্দীপকের ইলেকট্রনের ক্ষেত্রে ইলেকট্রন বি শক্তি স্তর থেকে সি শক্তি স্তরে গমন করলে শক্তি শোষণ করবে। বি থেকে সিতে গেলে ইয়েস অবশ্যই শক্তি শোষণ করবে, কেননা সি তো উপরে, এ হচ্ছে সর্বভিতরে। আচ্ছা, আমি যাও আর একবার চিত্রটা একটু দেখে নেই আমাদের সুবিধার জন্য। খেয়াল করো, এ কোথায় বলো তো? এ হচ্ছে একদম নিউক্লিয়াসের বাইরের প্রধান, মানে প্রথমটা, বি হচ্ছে সেকেন্ড, সি হচ্ছে থার্ড। তো এখানে আমরা এইটাই দেখো বলতেছে যে প্রথমটা কি বলছে,
যে ইলেকট্রন বি শক্তি স্তর থেকে সি শক্তি স্তরে গমন করলে শক্তি শোষণ করবে। সো প্রথম অপশনটি সঠিক। দ্বিতীয় অপশনটি বি শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ এ শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ অপেক্ষা বেশি, এটাও সত্য। কেন খেয়াল করো, কারণ বি এর জন্য এদের মান 2 আর এ এর জন্য এদের মান 1, তাহলে অবশ্যই আমার এদের মানটা বেড়ে যাচ্ছে বি এর ক্ষেত্রে, তাহলে কৌণিক ভরবেগ অবশ্যই এর যা হবে বি এর ক্ষেত্রে তার থেকে বেশি হবে, এটাও সত্য। এ শক্তি স্তরে ঘূর্ণায়মান অবস্থায় ইলেকট্রন শক্তি শোষণ অথবা বিকিরণ কোনোটি করে না, এটাও সঠিক। তিনটাই সঠিক। কেন? কারণ আমরা জানি যে যখন কোনো একটা ইলেকট্রন ঘুরতে থাকে তখন সে শক্তি শোষণও করবে না, তখন সে শক্তি বিকিরণও করবে না, তখন সে স্টেবল বা স্থির থাকবে। এরপরে যখন সে ঘুরবে না, চাইলে তখন সে শক্তি শোষণ করে উপরে যেতে পারে অথবা শক্তি বিকিরণ করে নিচে চলে আসতে পারে। সো এখানে তিনটাই সঠিক, 1 2 3 তিনটাই সঠিক। তার মানে আমাদের সঠিক অ্যান্সার ঘ নাম্বার। এই যে আমরা মাত্র যে প্রবলেমটা করতেছি 105 নাম্বার, 105 নাম্বারের সঠিক অ্যান্সারটি কত? 105 এর সঠিক অ্যান্সারটি হবে ঘ নাম্বার। এই যে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার 105 এর ক্ষেত্রে। আচ্ছা 106 যাচ্ছে, দেখো কি বলছে, Q19, খেয়াল করো, বলতেছে যে Q19 এর শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? আচ্ছা 19 মানে কি? পটাশিয়াম, তাই না? পটাশিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, দেখো কত আসে, 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। তাহলে সর্বশেষ ইলেকট্রনটা কোথায় যাচ্ছে? পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা কোথায় যাচ্ছে? 4 বা চতুর্থ কক্ষপথে যাচ্ছে, চতুর্থ কক্ষপথে যাচ্ছে। সো আমরা সূত্র জানি mvr nh/2 nh/2। সো আমাদের এই যে s এর মান কত? 4, তাই না? 4h/2। এবার কাটাকাটি করো, 2 দিয়ে 4 কে কাটাকাটি করো, তাহলে কি হচ্ছে? কি পাচ্ছ তুমি? 2h/π 2h/π। তো দেখো আমাদের অ্যান্সার আসলে ফাইনাল 2h/π। আমাদের পটাশিয়ামের জন্য সর্বশেষ যে ইলেকট্রন এর কৌণিক ভরবেগের মান হিসাব করে পাইলাম 2h/π। দেখো অপশনগুলো একটু দিকে তাকাও, যদি আমার লেখার মধ্যে অপশনগুলো কাছাকাছি চলে আসছে। সো এখানে অপশনটি দেখো, খ নাম্বার অপশনটা কিন্তু একদম হুবহু মিলে যাচ্ছে, 2h/π 2h/π। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি কত হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ নাম্বার। আমি তোমাদের জন্য আসলে এগুলো একটু মুছে দিচ্ছি যাতে করে তোমরা অপশনটি ভালো মতো দেখা যায়। এই যে তাহলে 2h/π আমরা পটাশিয়ামের জন্য সঠিক অ্যান্সারটা পেলাম, খ নাম্বারটা 2h/π। আচ্ছা যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো বোর পরমাণু মডেল অনুসারে কোনো শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান কত? আমরা জানি যে mvr = nh/2π। সো দেখো nh/2π কোথায় আছে? nh/2π ক নাম্বার, 107 এর সঠিক অ্যান্সার হবে ক নাম্বার, nh/2π nh/2π। আচ্ছা এবার যাব সর্বশেষ, এখান থেকে যে লাস্ট যেই প্রশ্নটি কি বলা হচ্ছে এই প্রশ্নে, খেয়াল করো, ক্যালসিয়ামের 3p অরবিটালে অবস্থানরত একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ। তো এখান থেকে খেয়াল করো 3p, প্রশ্নে 3p বলছে, প্রশ্নে কি বলছে? 3p। সো আমার n এর মান কত? অবশ্যই 3 নাম্বার কক্ষপথ। তাহলে আমরা এখানে সূত্র লিখব যে mvr = nh/2π। n এর মান 3, s এর মান 6.626 10⁻³ 2π মানে 2 × 3.1416 2 × 3.1416। so bracket 3 × 6.626 into 10⁻³ bracket close ভাগ 2 × 3.1416। তাহলে আমার ফলাফল আসতেছে এখান থেকে 3.16। দেখো 3.16 into 10⁻³ 3.16 into 10⁻³4। ইয়েস, ক নাম্বারটা। তাহলে আমাদের এখানে ক্যালসিয়ামের 3p অরবিটালে অবস্থানরত একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান কত হবে? 3.16 10⁻³ তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, আমরা বলছিলাম যে আমরা কিছু প্রশ্নকে স্টার চিহ্ন দিয়েছি। দেখো এই যে দেখতে পাচ্ছ যে এই প্রশ্নটার পাশে 3 স্টার দেওয়া আছে, তাহলে এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের এমসিকিউর জন্য, কেননা গুরুত্বপূর্ণ যেগুলো সব থেকে বেশি সেগুলোকে আমরা স্টার চিহ্ন দিয়েছি, 1 স্টার দিয়েছি, 1 স্টার না 2 স্টার এবং 3 স্টারেই মূলত আমরা দেওয়ার চেষ্টা করেছি। 500 এমসিকিউ আছে এরকম, এই 500 এমসিকিউ পড়লে তোমাদের মোটামুটিভাবে বইয়ের যে সিলেবাসটা তোমাদের সেই সিলেবাসের উপরে ভালো একটা আয়ত্ত চলে আসবে, ভালো একটা ধারণা চলে আসবে তোমাদের।
ওকে, তো তাইলে আমরা আমাদের এই পর্বটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এভাবেই কিন্তু আমি তোমাদেরকে মূলত প্রত্যেকটা এমসিকিউ সলভ করাবো ধরে ধরে। এমসিকিউগুলোর অ্যান্সার কি হতে পারে সেগুলো আমরা ম্যাথ সলভ করব, বা আমরা পজিটিভ নেগেটিভ থাকলে হিসাব নিকাশ করে আমরা অ্যান্সারটা তোমাদেরকে ফুল বইয়ের এমসিকিউটাই প্রত্যেকটা এমসিকিউ কিন্তু এভাবে সলভ করা আছে। দেখে কোনো এমসিকিউ যে বুঝবে না এমনটা কিন্তু হবে না। আমাদের ইজি কেমিস্ট্রি বইটা ঠিক এমনভাবে সাজিয়েছি যে তুমি সমস্যায় যখনই পড়বা, টিচারের কিউআর কোড স্ক্যান করে টিচারের ভিডিও দেখবা, টিচার তোমাকে যেই বিষয়টা বুঝাবে সেটা না বুঝে থাকার কোনো উপায় নাই। তো আজকের পর্বটি তাহলে এখানেই শেষ করতেছি। নতুন কোনো পর্ব নিয়ে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।